মুখোমুখি is sponsored by Shapon Mobile Care, Netaji Road, near Manasha Mandir, Lamning Bazar, Lamning, Assam. Contact number 9957 334 002 and 9957 896217. এর আগে আপনি হিন্দু দরদি ছিলেন, এখন হঠাৎ করে বাঙালি দরদি হওয়ার কোনো কারণটা কি? এই জন্য এখানে কোনো রাজনীতি নেই। আর আমি একটা হারা সিটে হেরে তারপরে গিয়ে পরের বার জিতেছি, অবৈধভাবে যেন সেরকম কয়লা খনির খনন না হয়। কিন্তু এখন যেন মনে হয় যে নিজের পায়ে কি আমরা কুলাড়ি মারলাম নাকি। আপনি কি লামডিং সমষ্টি বা লামডিংয়ের হয়ে আপনি কি নির্বাচন খেলার জন্য প্রস্তুত নিচ্ছেন? আপনারা দেখছেন লামডিং টাইমসের মুখোমুখি অনুষ্ঠানে আজ আমরা মুখোমুখি হব আসামের সকলের পরিচিত আমাদের হোজাই সমষ্টির প্রাক্তন বিধায়ক মিস্টার শিলাদিত্য দেব। আমি শর্টলি আপনার থেকে জানার চেষ্টা করব, এর আগে আপনি হিন্দু দরদি ছিলেন, এখন হঠাৎ করে বাঙালি দরদি হওয়ার কোনো কারণটা কি? দেখুন, আমি কি দরদি তো বলতে পারবো না, এটা আপনারা বেশি ভালো করে বলতে পারবেন। বাট আমি আমার নিজের একটা কাজ করছি কি, যে আমি একজন বলতে পারেন যে উদ্বাস্তু বা ডিসপ্লেসড পার্সনের সন্তান। তো এই জন্য আমার বাবার থেকে অনেক কথা শুনেছি, জেনেছি কিভাবে ভারতের বিভাজন হয়েছিল, কিভাবে তারা মাটি বাড়ি হারিয়েছে। আর সেই যে বাবার চোখের জলটা আমি মুছার চেষ্টা করছি। আমার বাবার মতো বোধহয় অনেক লক্ষ লক্ষ বাঙালিরা আছেন যাদের চোখের জল হয়তো আমি আমার যেরকম বাবার চোখে দেখেছি সেভাবে আছে। আর তাকে কিভাবে আমরা মুছতে পারি তার একটা চেষ্টা। এই জন্য এখানে কোনো দরদির ব্যাপার না, এখানে কোনো রাজনীতির ব্যাপার না। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি যখন হোজাই থেকে যখন বিধায়কের দাঁড়াই, আমি কিন্তু হেরে তারপরে জিতা এমএলএ। এটা ভাবতে লাগে না যে আমি একটা জিতা সিটে গিয়ে এমএলএ হয়েছি। আমি একটা হারা সিটে হেরে তারপরে গিয়ে পরের বার জিতেছি। তাই আমরা সংগ্রাম করেছি, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি, তারপরে জিতেছি। এই জন্য এখানে কোনো রাজনীতি নেই। আর দ্বিতীয়টা হচ্ছে, আমি কোনো বাঙালি সংগঠনের মারফতে গিয়ে টিকিটও আদায় করিনি। আমি বিধায়ক হওয়ার পর আমি আমার জাতির কাজ করছি। আর বিশেষ করে যারা নাকি নির্যাতিত হিন্দুরা, হিন্দু বলতেই তো নির্যাতিত বলতে গেলে, আর যদি নির্যাতিত হিন্দুর কথা বলেন তাহলে অটোমেটিক সারা বাঙালি। আজকে ভারতবর্ষে কোন কোন হিন্দুরা নির্যাতিত হয়েছে? এক তো পাঞ্জাবের বা সিন্ধের যারা হিন্দুরা আছে তারা নির্যাতিত হয়েছে, আর হচ্ছে বাংলা, পশ্চিম বাংলা এবং আসামের যারা বাঙালি তারা নির্যাতিত হয়েছে। তাই জন্য আমি যখনই হিন্দু কথা বলি অটোমেটিক এটা নির্যাতিত হিন্দুদের কথাই আসে। আরেকটা কথা, আজ থেকে প্রায় কয়েক বছর আগে আপনি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে কয়লার গাড়ি সম্বন্ধে, যে হুমরাংশু বা ডিমাহাসা বা কার্বি আলংয়ের যে অবৈধ কয়লার খনি হোজাই হয়ে বা লঙ্কা হয়ে যাচ্ছে, আপনি একটা সংবাদ মাধ্যমে বলেছিলেন, আমি ইন্টারভিউটা দেখেছি, আপনি বলেছিলেন যে এই ধরনের অনেকগুলো অবৈধ কয়লার খনি চলছে যেটা আমি প্রতিবাদ করছি। আপনি তখন হয়তো বিধায়ক ছিলেন কিনা জানি না, আমি এটা আপনার ইন্টারভিউ দেখেছিলাম। তো এই যে হুমরাংশু, অবৈধ কয়লার খনি শ্রমিকের এই ধরনের অত্যাচার, এইভাবে মৃত্যু, এই সম্বন্ধে বর্তমান আজকের আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আজকে অনেক লোকে প্রাণ হারিয়েছে এই কয়লার খনিতে, এবং কতটুকু বৈধ সেটা তো আমি এখন বলতে পারবো না। এটা তো ভালো করে আপনারা যাচাই করলে জানতে পারবেন যে সেই কয়লার খনিগুলো বৈধ না অবৈধ। কিন্তু একটা কথা ঠিক, আজকে অনেক লোকের প্রাণ গেছে, তার জন্য সত্যি আমি দুঃখিত এবং আশা করি সরকার তার ব্যবস্থা নেবে, এবং সেখানে যদি কেউ দোষী পাওয়া যায় তার ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আগামী দিনে খালি আমাদের সম্পদ বলে না, আমাদের মানুষকেও তো রক্ষা করতে হবে। আজকে একদিকে সম্পদও আমাদের নষ্ট হচ্ছে, আর একদিকে আমাদের মানুষের প্রাণও হারাচ্ছে। এই জিনিসগুলো যেন না হয় আগামী দিনে, তার একটা ব্যবস্থা নেওয়া দরকার। আর যেটা আপনি বলছেন, আমি আগে বলেছিলাম, হ্যাঁ আগে বলেছিলাম, যদি সেই ভিডিওটা পান এই ভিডিওতে সাথে লাগিয়ে দেখাতে পারেন। বিজেপির হয়তো এজন দুইজন ডিষ্ট্ৰিক্ট লেভেলৰ নেতা তাতে ইনভলভ হৈ আছে। নাম আমি এতিয়া নকওঁ, কাৰণ আমাৰ পাৰ্টিগত কথা আছে। এইখিনি কথা আমি অলৰেডি আমি সংগঠনক আমি জনাইছোঁ, আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক জনাইছোঁ। যদি CM ভিজিলেন্স হয় তেতিয়াহ'লে নামখিনি হয়তো ওলাই আহিব। নতুন করে কিছু বলতে চাই না, কারণ জানেনই আপনি এগুলো সংঘাতের বিষয়, কারণ এখানে অনেক লোকেদের ইন্টারেস্ট জড়িত থাকে। আর আমি এখন যদি মুখ খুলি তো আবার বিতর্ক শুরু হবে। কিন্তু এটা কথা ঠিক, আগামী দিনে যেন কেউ এরকম প্রাণ না হারায়, অবৈধভাবে যেন সেরকম কয়লা খনির খনন না হয়, সেটার
নিশ্চয়ই সরকার ব্যবস্থা করবে। দাদা, বিভিন্ন সময় আপনার যে বক্তব্য, যে আপনার যে মন্তব্য বা বক্তব্য দেখা যায় যে সমগ্র আসামে কিন্তু একটা মানে চর্চার বিষয় হয়েছে। অনেক নেতারা অভিযোগ করেছিলেন যে আপনি হিন্দু মুসলিমের রাজনীতি করেন। বিভিন্ন সময় দেখা যায় আপনি অভিযোগগুলো আপনার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ করে থাকে, শুধু হোজাই জেলায় না, সমগ্র আসামে, আপার আসাম থেকে নিয়ে এই যে অভিযোগগুলো করে থাকে, ইভেন আপনি বিধায়ককালীনও অনেক ধরনের অভিযোগ করে থাকে, বর্তমানে হয়তো করছে। এই অভিযোগ সম্বন্ধে আপনার স্পষ্টভাবে কি প্রতিক্রিয়া ব্যক্ত করতে যাবেন? দেখুন, আমি একটু আগে আপনি একটা আমাকে প্রশ্ন করেছেন যে 4-5 বছর আগে আমি কয়লার ব্যাপারে যা বলেছিলাম সেটা এখন নিজের চোখে দেখতে পাচ্ছেন বা শুনছেন। সেভাবে আমি যা যা বলেছি আমি তথ্য দিয়েই বলেছি, তথ্য ছাড়া আমি কোনো সময় বলি না। একটা হচ্ছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এবং সেকুলার দেশ। সেকুলার দেশে সবার অধিকার আছে, এখানে মেজরিটি মাইনরিটির ব্যাপার থাকে না। কিন্তু দেখা গেছে কি, মেজরিটি মাইনরিটি নিয়েই কিন্তু দেশ ভাগ হয়েছিল, হিন্দু মুসলমানের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। মুসলমান যারা মাইনরিটি ছিলেন তারা দুটো দেশ নিয়ে গেলেন ভারত ভূমির থেকে, কিন্তু হিন্দুরা কি পেল? হিন্দুরা আমরা সেকুলার বলে বললাম যে সর্বধর্ম সমাভব। তো সর্বধর্ম সমাভব তো ঠিক আছে, ভালো কথা, কিন্তু এখন যেন মনে হয় যে নিজের পায়ে কি আমরা কুলাড়ি মারলাম নাকি? আজকে তো আমাদের কোনো দেশ নেই। আজকে আমার নিজের দেশে যেখানে আমরা 80% মেজরিটি হিন্দুরা বাস করি, ওখানে আমার অধিকার থেকে বেশি অধিকার তো মাইনরিটিদের আছে, তাদের প্রোটেকশন বেশি আছে। তো এই জন্যে দেশ ভাগ হলো হিন্দু মুসলমানের ভিত্তিতে, তারপরে মেজরিটি যারা হিন্দুরা তাদের কোনো দেশও হলো না, তার অধিকারও নষ্ট হলো। তো এইসব ব্যাপারে যখন বলি তো স্বাভাবিক কথা, যারা নাকি মাইনরিটিরা আছে বা মাইনরিটিকে সমর্থন করে বা ইসলামিক সংগঠনের পেইড রোলে যারা আছে, তারা নিশ্চয়ই আমার কথা তো ভালোবাসবে না। আর আরেকটা কথা বলতে চাই যে ভারতবর্ষ যখন হিন্দু মুসলমানের ভিত্তিতে ভাগ হয়েছিল, ভাগটা কারা করেছিল? ভাগ তো ব্রিটিশরা তো খালি সই করেছিল, কিন্তু করিয়েছিল কারা? করিয়েছিল তো কংগ্রেসের নেতারা এবং মুসলিম লীগের নেতারা এবং কমিউনিস্টের নেতারা। কিন্তু এই ভাগ করার পরেও কি বাঙালিরা কি কমিউনিস্টকে সমর্থন করেনি? কি বাঙালিরা কংগ্রেসকে সমর্থন করেনি? তখন কি চেতনার অভাব হয়েছিল? যে যারা দেশ ভাগ করলো, যারা বাংলাকে ভাগ করলো, যারা বাঙালিকে ভাগ করলো, তারা কি আবার সেই পলিটিক্যাল পার্টিদের এক প্রকারের চামচাগিরি করলো? তাদের কি একবারও সইল না যে আমরা আমাদের মাটি বাড়ি হারিয়েছি তাদের জন্য, আবার তাদেরই ঝান্ডা নিয়ে গিয়ে দৌড়েছে? আমার শেষ প্রশ্ন, এটা গুজব নাকি জানি না, আপনি কি যদিও পার্টি ডিসাইড করবে কে কোথা থেকে টিকিট পাবে, আপনি কি লামডিং সমষ্টির পরবর্তী বিজেপির থেকে বা লামডিং সমষ্টি বা লামডিংয়ের হয়ে আপনি কি নির্বাচন খেলার জন্য প্রস্তুত নিচ্ছেন বা এই ধরনের গুজব উঠেছে? দেখুন, একটা কথা, যে ইলেকশন আবার খেলবো না, টিকিট দেবে না, এগুলো তো ভবিষ্যতের কথা। একজন সিটিং এমএলএ ছিলাম আমি এমএলএ ছিলাম হুজাইর থেকে। আমি এমএলএ থাকাকালীন আমার টিকিট থেকে আমি বঞ্চিত হয়েছি। আবার যে টিকিট পাবো তার জন্য তো অনেক সংগ্রাম করতে হবে। এই জন্য ততটুকু সংগ্রামকে আমি করতে পারবো কিনা, সেভাবে আমি আমার নেতাদের কাছে পৌঁছতে পারবো কিনা, তারা আমাকে কি দৃষ্টিতে দেখছে সেটা তো আমি জানি না, তারা আমাকে কোথায় নিয়ে ফেলবে সেটাও আমি জানি না। একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে যতদিন ভারতীয় জনতা পার্টিতে থাকবো তার তো নিষ্ঠা হিসাবে আমি পালন করে যাব। তো এই জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেভাবেই পালন করে গেছি। আজকে আমাকে সরকার পক্ষ থেকে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে লিঙ্গুইস্টিক ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের, এবং তার দায়িত্ব পালন করছি। আমি মনে করি যে আমি সঠিকভাবে পালন করি। আর আমি ধন্যবাদ দিব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যে উনি কিন্তু উপযুক্ত বাজেট আমাদেরকে দিয়েছেন এবং সেই কাজ করার সুযোগ দিয়েছেন। আজকে বিগত 3টা বছরের আমি টার্ম শেষ করেছি, আবার 1 বছরের টার্ম আমাকে ওনারা এক্সটেনশন দিয়েছেন। এবং সারা আসামে যদি দেখেন আমরা 100-এরও উপর কমিউনিটি সেন্টার্স বানিয়েছি, আমরা কালচারাল সেন্টার্স বানিয়েছি, আমরা বয়েজ হোস্টেল বানিয়েছি, আমাদের এখন গার্লস হোস্টেলের কাজ শুরু হয়েছে শিলচরে। তবে এই ধরনের বিভিন্ন কাজ করছি। আমরা বছরে 2টো বড় প্রোগ্রাম করছি, যেরকম পরাক্রম দিবস 23শে জানুয়ারির নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, সেটা আমরা 20টা সেন্টারে আমরা আসামে ওটাকে উদযাপন করছি। আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি। আমরা বিভিন্ন সেন্টার থেকে, আসামের বিভিন্ন সেন্টার থেকে আমরা ছেলে মেয়েদেরকে বাছাই করে নিয়ে একটা স্টেট লেভেল প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছি, যেখানে তারা রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা করে তাদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটাকে প্রতিষ্ঠা করতে পারছে। এই জন্য আমাদের বিভিন্ন কাজ চলছে। আমি আগামী দিনেও আশা করি যে 1 বছরের যে আমার টার্ম, এই 1 বছরের টার্মে যতটুকু পারি, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের লামডিং টাইমসকে দেওয়ার জন্য আর মুখোমুখি অনুষ্ঠানে মুখোমুখি হওয়ার জন্য। মিস্টার শিলাদত্ত দেব, আসামের বাঙালির বহু সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছে আসামের বাঙালি, আর এই বাঙালি জাতি নিয়ে বর্তমানে উনি আপ্রাণ চেষ্টা করছে। শুধু লামডিং নয়, আসামের এক পার থেকে আরেক পার পর্যন্ত উনি কাজ করছেন। আসামের বাঙালিদের সমস্যা সমাধানের জন্য উনি অপ্রাণ চেষ্টা করছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলের কাছে পৌঁছে দেবেন লামডিং টাইমসের এই মুখোমুখি অনুষ্ঠানের এই বিশেষ এপিসোড। ধন্যবাদ।